আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইদা শারমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। শুভ সন্ধ্যা। তোমাদের সাথে অকুপেশনাল হেলথ নিয়ে এর আগে আমরা 2টা ক্লাস নিয়েছি। আজকে এই অকুপেশনাল হেলথের আমাদের পার্ট 3 এবং এটা লাস্ট ক্লাস। তো আজকে আমরা শুরু করব। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম সিকনেস অ্যাবসেন্টিজম, এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা একটু ইয়ের দিকে যাব, প্রিভেনশন, কন্ট্রোল বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলোর দিকে যাব। এগুলো দিয়ে আজকে শুরু করব যে হেলথ প্রবলেম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা দিয়ে আমরা আজকে শুরু করব। তো আমি আগে থেকেই তোমাদের সাথে কথা বলছি যে এটা একটা ইম্পর্টেন্ট আমাদের টপিক ছিল, যেখানে আমাদের প্রচুর রিটেন কোশ্চেন আসছে এবং সাথে আমাদের ভাইবা রিলেটেড কোশ্চেন তো থাকছেই। যেহেতু আমাদের রিটেন কোশ্চেন গুলো কিন্তু দেখা যায় যে আমরা যেভাবে পড়েছি সেই আনসারটাই হয়তোবা একটু ঘুরিয়ে দেওয়া থাকে কোশ্চেনে, আমরা হয়তোবা বুঝতে পারি না। সাথে সাথে আমি তোমাদেরকে একটু বলে দিব যে আসলে কি কি ভাবে কোশ্চেন গুলো আসতে পারে। তোমরা কাইন্ডলি সেই জিনিসগুলো একটু খেয়াল করো, তাহলে দেখা যাবে যে আমাদের যখন আমরা রিটেন লিখবো তখন আমাদের খুব একটা অসুবিধা হবে না যে কোন কোশ্চেনটা আমরা লিখবো, কোন আনসারটা আমাদের লিখতে হবে। আমরা আজকে শুরু করব হেলথ প্রবলেম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই কোশ্চেনটা অনেকভাবে আমাদের রিটেনে আসে। একটা আসতে পারে হেলথ প্রবলেম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন আওয়ার কান্ট্রি অর ডেভেলপিং কান্ট্রি, অথবা আসতে পারে যে হেলথ প্রবলেম ডিউ টু ডিসক্রিমিনেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মানে কি, আমাদের ইন্ডাস্ট্রি গুলো যে একটা জায়গায় আমরা আহ রাখছি, সেটা দেশের বিভিন্ন জায়গাতে, কান্ট্রির বিভিন্ন জায়গাতে সেটা থাকছে না, এই জন্য, বা আমাদের শহর থেকে একটু দূরে থাকছে না, সেটা করে আমাদের কি কি ধরনের হেলথ প্রবলেম অ্যারাইজ করতে পারে। এখানে অনেকগুলো আমাদের টাইটেল আছে, টাইটেলের মধ্যে আবার সাব টাইটেল আছে। এটা কিন্তু আমাদের রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আবার যদি আসে যে হেলথ প্রবলেম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না থেকে যদি আমরা তাকে ফ্যাক্টরিজ হেলথ প্রবলেম, সেটাও যদি হয়, তাহলে কিন্তু আমরা এই একই আনসার আমরা করব। In community health problem arising out of industrialization may be enumerated as follows. কি কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি কি ধরনের প্রবলেম হতে পারে, সেটার প্রথমেই যে প্রবলেম সেটা হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম। আমরা তো এনভায়রনমেন্টাল স্যানিটেশন কি সেটা আমরা আগেই পড়েছি। এই জায়গাতে এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেমের ফার্স্টে যে হেডিংটা আসছে সেটা হলো হাউজিং। কেন হাউজিংটা আসছে? এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে জায়গাটা আসলে ইন্ডাস্ট্রি গুলো হয়, সেই জায়গাতে দেশের বিভিন্ন প্রান্তের থেকে অনেক লোক কিন্তু এসে সেই জায়গাতে থাকা শুরু করে। তাহলে প্রথমে যেটা আমাদের প্রবলেম শুরু হয় সেটা হলো আমাদের থাকার ব্যবস্থা, সেটা হলো হাউজিং। A rise in the number of slums and insanitary dwellings in one of the chief problem in all industrial area due to migration of people from countryside. তাহলে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যেহেতু বেশি পরিমাণে লোক আসছে এবং ওই জায়গাটি ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলোতে যেটা হয় যে ওয়ার্কার যারা থাকে তারা কিন্তু মোটামুটি কিন্তু কম পেমেন্টের লোকজনই থাকে, তারা কিন্তু খুব বড় যে বাড়ি নিয়ে থাকে সেটাও না। তো ছোট ছোট বাড়ি বা সেই এলাকাটাতে দেখা যায় ছোট ছোট বাড়ি বা পেরি আরবান বা স্লাম জাতীয় জিনিসগুলো তখনই ওখানে হওয়া শুরু করে। তাহলে প্রথমেই ছিল আমাদের হাউজিং, দেন হলো ওয়াটার পলিউশন। যখনই অনেক লোক একসঙ্গে এক জায়গায় থাকা শুরু করলো বা ইন্ডাস্ট্রি যেখানে হলো, সেখানে কিন্তু আমাদের আলটিমেটলি ওয়াটার পলিউশন হবে। ওয়াটার পলিউশন দুই ভাবে হবে। একটা হলো এই যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো আছে, তারা যেগুলো ডিসচার্জ করছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে তাদের ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো হচ্ছে ডিসচার্জ হচ্ছে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তারা আনট্রিট করে তারা ডিসপোজাল করছে। এই জন্য আমাদের ওয়াটার পলিউশন হচ্ছে। তাছাড়া এত লোক একসঙ্গে এক জায়গায় থাকছে, সেই জন্য কিন্তু ওয়াটার পলিউশন হচ্ছে। নেক্সট আছে এয়ার পলিউশন।
এয়ার পলিউশন কেন হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে হ্যাজার্ড গুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি যে কি অনেক ধরনের গ্যাস, ফিউম, এগুলো টক্সিক ফিউম যেগুলো আছে, স্মোক, ডাস্ট, এগুলো কিন্তু এয়ারে মিশে যাচ্ছে, সেই জন্য এখানে এয়ার পলিউশনটা হয়। This is an important problem in industrial area which may have an adverse effect on the health of the population. Air pollution due to discharge of toxic fume, gases, smoke, dust and atmosphere into the atmosphere. ঠিক আছে, তাহলে এখান থেকে এগুলো অ্যাটমসফিয়ারে মিশে যাচ্ছে। দেন সোয়েজ ডিসপোজাল, এখানে আগেই বলেছি যেহেতু আমাদের প্রচুর লোক এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচুর লোক থাকছে, ওয়ার্কাররা থাকছে, যেহেতু এখানে যে পরিমাণ লোক থাকছে, যে পরিমাণ ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই পরিমাণ কিন্তু আমাদের ফ্যাসিলিটি থাকছে না সোয়েজ ডিসপোজালের। সেটা কি হচ্ছে? লেক অফ ফ্যাসিলিটি ফর দ্য ডিসপোজাল অফ ওয়েস্ট সোয়েজ leads to pollution of water supply, contamination of soil with parasites and their larva. তাহলে এই চারটা ছিল আমাদের এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এরপরে আছে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ, the main communicable disease problem in industrial area are tuberculosis, venereal disease and food and waterborne infection etc. তাহলে আরো একটা জিনিস হলো কমিউনিকেবল ডিজিজ, যেহেতু একসাথে অনেকগুলো লোক থাকছে এবং আমাদের এনভায়রনমেন্টাল সোশিও ইকোনমিক কন্ডিশন যদি আমি দেখি তাহলে তুলনামূলকভাবে কিন্তু তাদের লো থাকছে। এবং ভেনারাল ডিজিজ হচ্ছে, আর তার সাথে সাথে আমরা যেহেতু আগেই বলেছি যে ওয়াটার পলিউশন হতে পারে, এই জন্য ওয়াটার বর্ন ডিজিজ। আর ফুড যেটা, সেখানে কম বেশি লোকের জন্য আসলে যেখানে ফুড সাপ্লাই হয় বা যেখানে ফুড গুলো থাকে সেগুলো যেহেতু ওয়াটারটাও আমাদের কন্টামিনেটেড হয়ে যায়, সেহেতু অনেক সময় দেখা যায় যে ফুডটাও কন্টামিনেটেড হয়, সেই জন্য ওয়াটার এবং ফুড বর্ন যে ইনফেকশিয়াস ডিজিজ গুলো সেগুলো কিন্তু এখানে বেশি দেখা যায়। এরপরে আছে ফুড স্যানিটেশন, যে কথাগুলো আসলে আগেই বললাম যে এত লোক যখন এক জায়গায় থাকে তখন কিন্তু আমাদের ফুড স্যানিটেশন যেটা আছে তার স্ট্যান্ডার্ড যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে। যদি আমরা যদি প্রপার প্রিকশন যদি না নিই তাহলে কিন্তু ফুড স্যানিটেশনটা খারাপের দিকে যেতে থাকে। এতে করে হয় কি, ফুড বর্ন ইনফেকশন যেগুলো আছে, বিশেষ করে এই জায়গায় টাইফয়েড ফিভার, viral hepatitis and hepatitis are common in our country. বিশেষ করে আমাদের দেশে টাইফয়েড ফিভার এবং ভাইরাল হেপাটাইটিসটাই কমন। নেক্সট আছে হলো মেন্টাল হেলথ। এখানে কোশ্চেন থাকতে পারে যে হঠাৎ করে এখানে মেন্টাল হেলথ আসছে কেন? এই যে আমার লোকজনগুলো যারা থাকছে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে থাকছে। এক হলো লো সোশিও ইকোনমিক কন্ডিশন হওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে তারা কিন্তু একা একা এখানে থাকে, বা গ্রামে যেরকম থাকতো একটা খোলা হাওয়ার মধ্যে থাকতো তার থেকে একটু বদ্ধ জায়গায় থাকতে হয়। এতে করে কি হয়, তাদের এই যে অল্টার যে লাইফস্টাইল, এতে কিন্তু অনেকেই ঠিকঠাক মতো কোপ আপ করতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, failure to adjustment lead to mental illness, psychoneurosis, behavior disorder and delinquency etc. এগুলো ছিল মেন্টাল হেলথ। নেক্সট আছে হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা কি? এখানে যেহেতু লোকজন অনেক বেশি থাকছে সেই ক্ষেত্রে দেখা যায় যে কনজেশন বেশি থাকছে, ভেহিকুলার ট্রাফিক জ্যামটাও বেশি থাকছে, সেই জন্য দেখা যায় যে অ্যাক্সিডেন্টের মাত্রাও বেড়ে যাচ্ছে। আর তাছাড়া দেখা যায় যে সকালবেলা দেখা যাবে যে লোকজন যখন বের হবে তখন সবারই একটা তাড়া থাকে, এই যে একটা টাইমলি বের হতে হবে, টাইমলি ঢুকতে হবে, এই জন্য এই লাইফস্টাইলে দেখা যায় যে আমাদের টেম্পোটাও, লাইফের টেম্পোটাও ইনক্রিজ করে যায়। এগুলোও কিন্তু অ্যাক্সিডেন্টের একটা কজ। নেক্সট হলো সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেমের মধ্যে থাকছে হলো অ্যালকোহলিজম, ড্রাগ এডিকশন, গ্যামলিং,
prostitution, increased divorce, breaking up of home, juvenile delinquency, higher incidence of crime are some of the social problem due to industrialization. তাহলে সোশ্যাল প্রবলেমের মধ্যে আমাদের মেইনলি থাকছে অ্যালকোহলিজম। আমাদের দেশে অ্যালকোহলিজমটা কম হলে পরে ড্রাগ এডিকশনটা আছে, গ্যামলিংটা আমরা এখন অনেক জায়গাতেই দেখি গ্যামলিং আছে, প্রস্টিটিউশনটা বেড়ে যায়। আগেই বলেছি যে অনেকেই ফ্যামিলি ছাড়া থাকে, এই জায়গাতেও প্রস্টিটিউশন বেড়ে যায়, বা আলাদা একটা লাইফস্টাইল লিড করে বলে দেখা যায় ডিভোর্সের মাত্রাটাও বেড়ে যায়, ইনক্রিজ ডিভোর্স, ফ্যামিলি ব্রেকিং আপ অফ ফ্যামিলি। আর দেখা যায় যে জুভেনাইল ডেলিকুয়েন্সি, বাচ্চাদের মাঝখানে যে অপরাধ প্রবণতা, এই জায়গাগুলোতে কিন্তু দেখা যায়। and higher incidence of crime are some of the social problem due to industrialization. নেক্সট আছে হলো মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কিছু ডিজিজ আছে, তার জন্য আমাদের মরবিডিটি অ্যান্ড মর্টালিটি দুইটাই কিন্তু বেড়ে যায়। আমরা আগেই দেখেছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে হ্যাজার্ড গুলো হয়, বা ম্যাক্সিমামই আমরা দেখছি যে লাং ডিজিজ গুলো, ক্রনিক ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি আর হাই। তাহলে এই মরবিডিটি আর মর্টালিটিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হলো ক্রনিক ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রে, লাং ক্যান্সার এটসেট্রা। এটা ছিল আমাদের হেলথ প্রবলেম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আরেকটা জিনিস হলো যে আমাদের যেগুলো ডেভেলপিং কান্ট্রি, এই জায়গাগুলো হঠাৎ করে এই গত 2 দশকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি গুলো অনেক বেড়ে গেছে। সেইভাবে কিন্তু আমাদের এই যে শহরগুলোর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এক্স্যাক্টলি সেরকম ছিল না। এতে করেও কিন্তু আমাদের এই যে সবকিছু যেরকম ওয়াটার পলিউশন, সুয়েজ ডিসপোজাল, এই জায়গায় কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়ে। নেক্সট আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো মেজার ফর হেলথ প্রোটেকশন অফ ওয়ার্কার্স। এই মেজার্স অফ হেলথ প্রোটেকশন অফ ওয়ার্কার্স, এটা যদি আমাদের কোশ্চেন সাধারণত থাকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং WHO কি কি আমাদের মেজার্স নিতে বলেছে, কি কি রিকমেন্ডেশন করেছে। আর আমরা তো আরেকটা জিনিস জানি যে অকুপেশনাল হেলথে আমরা পড়েছি যে এটা একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। এটা কি ছিল? দ্য এইম টু অকুপেশনাল হেলথ ইজ দ্য promotion and protection of the highest degree of physical, mental and social well-being of workers in all occupations. The measures for the general health protection of workers was the subject of discussion by International Labour Organization and WHO committee. তো এরা আমাদের কি কি রিকমেন্ডেশন করেছে? একটা হলো দ্য কমিটি রিকমেন্ডেশন দ্য ফলোইং। প্রথমে রিকমেন্ডেশনে ছিল হলো নিউট্রিশন। বিশেষ করে এই ডেভেলপিং যে কান্ট্রি গুলো আছে সেখানে কিন্তু মানুষজন তুলনামূলকভাবে মেল নারিশ থাকে, এবং মেল নারিশ থাকলে কি হয়? মেল নারিশ থাকলে তার পোর হেলথ থাকবে, এবং পোর হেলথ কিন্তু আলটিমেটলি আমাদের লো ওয়ার্ক আউটপুট, এখানে আমাদের যতটুকু কাজ করার কথা তার থেকে কিন্তু তারা কাজ কম করতে পারে। এই জন্য কি করতে হবে? আমাদের ইন্ডাস্ট্রিতে যদি একটা মিল দেয় সেখানে যদি ব্যালেন্স ডায়েটের ব্যবস্থা থাকে, এবং আমাদের জীবনে আসলে ব্যালেন্স ডায়েটের কি দরকার আছে সেটাও আমাদের ওয়ার্কার যারা আছে তাদেরকে হেলথ এডুকেশন দিতে হবে। এটা ছিল নিউট্রিশন। নেক্সট আছে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল। এই জায়গাটায় কি কমিউনিকেবল ডিজিজ কি কিভাবে কন্ট্রোল করা যায়? একটা হলো আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন এন্ড রিহ্যাবিলিটেশন। কমিউনিকেবল ডিজিজ সবসময় আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশি হয়। কম জায়গাতে একসাথে অনেক লোক অনেকটা সময় কাজ করে, এই জন্য কমিউনিকেবল ডিজিজ গুলো কিন্তু স্প্রেডটা খুব তাড়াতাড়ি হতে পারে, র্যাপিড স্প্রেড হয়। তাছাড়া যদি কোনো কারণে ভেন্টিলেশন খারাপ থাকে সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেবল ডিজিজটা কিন্তু স্প্রেডটা র্যাপিড হয়। It is a general objective everywhere to detect case of communicable disease and to render them non-infectious to others by treatment or removal from the working environment or both. তাহলে এই জিনিসগুলো তো আমাদের করতে হবে, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন এন্ড রিহ্যাবিলিটেশন। তার মধ্যে যদি আমরা আর্লি ডায়াগনোসিস যদি করি, কোনো কমিউনিকেবল ডিজিজ কোনো যদি আমরা কেস পাই, সেই কেস যদি আগে ডিটেক্ট করতে পারি, এক হলো যে কেস থাকবে তাকে যে জায়গাটাতে সে কাজ করছে সেখান থেকে আমরা
সরিয়ে নিতে পারি। আরেকটা হলো তাকে তো অবশ্যই ট্রিটমেন্ট করতেই হবে, যখনই আমরা ডায়াগনোসিস করব তখনই আমাদের ট্রিটমেন্টের ব্যাপারটাও চলে আসবে, ট্রিটমেন্ট প্ল্যানটাও চলে আসবে। আর তার সাথে আমরা তাকে ওই জায়গাটা থেকে আমরা রিমুভ করব যাতে সে নন ইনফেকশিয়াস হয়, তারপরে সে আবার কাজে জয়েন করে। এখানেও আছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন। এই মিজার্সের ক্ষেত্রে আমরা হেলথ প্রোটেকশনের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা অবশ্যই দেখতে হবে। সেই ক্ষেত্রে অনেক কিছু আছে। এনভায়রনমেন্টাল স্যানিটেশন আমরা জানি। এক হলো ওয়াটার সাপ্লাই। ইন্ডাস্ট্রিতে অবশ্যই সাফিসিয়েন্ট হোলসাম ওয়াটার সাপ্লাই থাকতে হবে। এটা কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট। যে কোনো ইন্ডাস্ট্রি যখন এস্টাবলিশড হবে, যখন একটা ইন্ডাস্ট্রি সেট আপ দেওয়া হবে, তার আগে যেন যে এই যে আমাদের হোলসাম ড্রিঙ্কিং ওয়াটার সেটা যেন সাফিসিয়েন্ট থাকে। শুধু সেটা না, আমাদের হ্যান্ড ওয়াশিং আছে, আমাদের টয়লেট আছে, ওয়াশরুম ইউজ আছে, সবকিছু মিলে আমাদের ওয়াটার সাপ্লাইটাকে এনশিওর করতে হবে। নেক্সট হলো ফুড। ফুডের ক্ষেত্রে কি করতে হবে? দুই রকমের মেজার নিতে হবে। একটা হলো কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আসলে তারা ফুড নিয়ে কাজ করে। ফুড নিয়ে যারা কাজ করে, যারা হ্যান্ডেলার আছে, তাদেরকে যেরকম হেলথ এডুকেশন দিতে হবে, তাদেরকে নেসেসারি মেজারমেন্ট দিতে হবে। তার সাথে কি করতে হবে, যারা ওখানে খাবার তৈরি করে, যদি কোনো ইন্ডাস্ট্রিতে খাবারের প্রভিশন থাকে, কোনো মিলের প্রভিশন থাকে, সেই জায়গাতে যেখানে কিচেনে রান্না হয়, যারা ফুড নিয়ে কাজ করে, তাদেরকেও সেই সেফ ফুড হ্যান্ডেলিং এটার এডুকেশন অবশ্যই দিতে হবে। নেক্সট হলো টয়লেট। টয়লেটের ক্ষেত্রে কি হবে, আমাদের অবশ্যই সাফিসিয়েন্ট নাম্বার অফ ল্যাট্রিনস এন্ড ইউরিনালস থাকতে হবে। এটা অবশ্যই স্যানিটারি টাইপ থাকতে হবে। আর যদি সম্ভব হয় যেন অবশ্যই আমাদের মেল এবং ফিমেল দুটার জন্য আলাদা আলাদা টয়লেট থাকে। এরপরে আছে হলো জেনারেল প্ল্যান ক্লিনলিনেস। এখানে কি আমরা আগেও পড়েছি, যদি আমরা ক্লিনলিনেসটা প্ল্যান্টের ঠিকঠাক মতো মেইনটেইন করি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এখানে ম্যাম পার পার্সনের জন্য কয়টা ইয়া লাগবে, ইউরিনাল আর হচ্ছে টয়লেট? স্কুলের জন্য যেভাবে আলাদা করে দেওয়া আছে, সেভাবে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে লেট্রিন এবং ইউরিনাল ওভাবে কিন্তু বলে নাই, কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই থাকতে হবে, ছেলে এবং মেয়েদের জন্য থাকতে হবে যতটুকু সম্ভব। ঠিক আছে, এটা এক একটার এক এক রকম থাকতে পারে, কারণ এক একটা ইন্ডাস্ট্রি টাইপ কিন্তু এক এক রকম, কিছু আছে স্মল, লার্জ। ঠিক আছে, তো এইদিকে আবার কিছু জায়গা আছে যেখানে কিন্তু আসলে যেসব ইন্ডাস্ট্রিতে মেয়েদের কাজ করার ফ্যাসিলিটি কম আছে, সেখানে কিন্তু ফিমেলদের জন্য আবার এত বেশি করার দরকার নেই। সেটা মাথায় রাখতে হবে যখন আমরা একটা প্ল্যান এস্টাবলিশ করব। এখানে কতজন লোক কাজ করতে পারে, কারা কাজ করবে, কি ধরনের প্রোডাকশন হবে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, যেটা বলছিলাম যে জেনারেল প্ল্যান ক্লিনলিনেস, এটা আমরা আগেও পড়েছি। যেটা বলছিলাম যে যদি আমরা ক্লিনলিনেসটা মানে পুরোপুরি যদি আমরা মেনটেন করতে পারি, তার জেনারেল ক্লিনলিনেস, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট প্রিভেনশনটা অনেকাংশে কমে যাবে। আরেকটা হলো সাফিসিয়েন্ট স্পেস। সাফিসিয়েন্ট স্পেসটা কি? সাফিসিয়েন্ট স্পেসের কথা আমরা আগেই পড়েছি, যেটি সাফিসিয়েন্ট ফ্লোর স্পেস এবং কিউবিক স্পেস। কিউবিক স্পেস মানে আমাদের ইয়ারও আমরা কতটুকু আসলে পাচ্ছি, আমাদের কতটা খোলা জায়গা থাকছে। ঠিক আছে, ফ্লোর যেরকম থাকছে, মাথার উপরেও তো থাকছে, সেটাও আমাদের কি যেটা রুফ আছে সেটাকে আমাদের বেশি নিচে নিচে কিনা সেটা আমাদের দেখতে হবে। একটা লেভেল আমাদের মেনটেন করতে হবে, যে এতটুকু যেন আমাদের থাকে, স্ট্যান্ডার্ড লেভেলটা যেন মেনটেন হয়। কেন এটা করতে হবে? এক হলো যদি ফ্লোর স্পেসটা বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের রেসপিরেটরি ইনফেকশন যেটা আছে সেটা কিন্তু কম হবে। আরেকটা হলো যখন অনেক লোক একসাথে কনজেস্টেড হয়ে কাজ করবে, তখন কিন্তু এক ধরনের ডিসকমফোর্ট ফিল হয়। কারণ আমরা জানি যে একটা বদ্ধ রুমে কি কি ধরনের আমাদের চেঞ্জ হয়, সেই চেঞ্জ গুলো আমরা জানি। তো এখানে আমাদের কমফোর্টেবলের জন্য, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা যেন কমফোর্টেবল হয়, সেই জন্য কিন্তু আসলে এই কিউবিক স্পেস এবং সাফিসিয়েন্ট ফ্লোর স্পেস এটার দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আছে লাইটিং।
লাইটিংটা নিয়েও আমরা কথা বলেছিলাম যে হ্যাজার্ডের মধ্যে লাইটিং আছে, তাহলে অবশ্যই লাইটিংটা প্রপার থাকতে হবে। কারণ যদি পোর ইন্ডাস্ট্রিয়াল ইলুমিনেশন থাকে তাহলে ওয়ার্কারদের আই ফ্যাটিক হতে পারে, আর কি হতে পারে, ইনক্রিজ অ্যাক্সিডেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইনক্রিজ অ্যাক্সিডেন্ট। আরেকটা হলো ডিক্রিজ প্রোডাকশন। যখন তোমার আই স্ট্রেন হবে বা আই ফ্যাটিক হবে তখন কিন্তু আমাদের প্রোডাকশনও কিন্তু কমে যাবে। ঠিকঠাক মতো যদি গার্মেন্টস এর ক্ষেত্রে দেখি, যখন সুইং এ যারা কাজ করে বা যারা যখনই সুইং এ কাজ করবে সেটা কিন্তু খুব ফাইন জিনিস, সেই ক্ষেত্রে যদি আমার প্রপার ইলুমিনেশন না থাকে প্রোডাকশন কিন্তু কমে আসবে। নেক্সট আছে ভেন্টিলেশন এন্ড টেম্পারেচার। এটা কিন্তু অনেকটাই আমাদের এই যে সাফিসিয়েন্ট স্পেস এটার সাথে কিন্তু অনেকটা রিলেটেড। কারণ ভেন্টিলেশন যদি পোর থাকে সেই ক্ষেত্রেও আমাদের কি থাকবে, একটা হলো চান্স অফ ইনফেকশন, বিশেষ করে আমাদের কমিউনিকেবল যেগুলো ডিজিজ আছে সেই ইনফেকশন গুলো হতে পারে, লাং ইনফেকশন হতে পারে, টিউবারকুলোসিস এর মতো জিনিসও হতে পারে। আর টেম্পারেচার যখনই বেশি থাকবে, টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে আমরা যেহেতু ফ্যাটিক হয়েছে আমাদের ডিক্রিজ ওয়ার্ক অ্যাবিলিটি এবং আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি যেটা আছে সেটাও কিন্তু ডিক্রিজ করে। তাহলে একটা প্রপার ভেন্টিলেশন এবং টেম্পারেচার যেন মেইনটেইন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, এই মেজারটাও নিতে হবে। এরপরে আছে প্রোটেকশন এগেইনস্ট হ্যাজার্ড। হ্যাজার্ড আমরা আগেই পড়েছিলাম যে এখানে হ্যাজার্ড বলতে আমরা যেগুলো বুঝেছি যে ডাস্ট, ফিউম বা টক্সিক যে ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটা কেমিক্যাল হতে পারে, সেটা ফাইন ডাস্ট হতে পারে। There should be adequate environmental control designed to protect the worker against exposure of dust, fume and other toxic hazard. Then আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো হাউজিং। যদি সম্ভব হয় যে একটা প্ল্যান্টে হাউজিং এর ফ্যাসিলিটি দেওয়া যায় সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ এই জায়গাগুলো যখন একটা প্ল্যান্ট এস্টাবলিশ করা হয় তখন যদি হাউজিং এর যদি প্রভিশন থাকে তাহলে দেখা যায় যে আমাদের টাইম কিলিং যেটা আছে সেটা কমে যায়। যারা মহিলারা যারা কাজ করে তাদের জন্য বাচ্চা ব্রেস্ট ফিডিং সব দিকেই কিন্তু ফ্যাসিলিটি আছে। তাছাড়াও আরেকটা কি জিনিস আছে সেখানে আমাদের যে সোশ্যাল যেগুলো হচ্ছে যে এই যে ড্রাগ এডিকশন, গ্যাম্বলিং, সেই জিনিসগুলো কিন্তু কিছুটা কমে যায়। আর সবচেয়ে বড় কথা হলো যখনই আমার কাজের জায়গা থেকে আমার থাকার দূরত্বটা কম হবে বা থাকার প্রভিশনটা ভালো থাকবে তখন কিন্তু এমনিতে মেন্টাল পিসটা থাকবে। নেক্সট আছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের ক্ষেত্রে এখানে আমি একটু ইলাবোরেটলি দিয়েছি যে মেন্টাল হেলথ আসলে কেন এখানে মেন্টাল হেলথের কথা বলেছে এবং কি কি জন্য আসলে মেন্টাল হেলথটা এখানে জরুরি। The goal of mental health in the industry are to promote the health and happiness of the worker. আমরা সবসময় জানি যে আমাদের যদি শরীর ভালো না থাকে, আমাদের যদি আসলে আনন্দ না থাকে সেখানে কিন্তু আমাদের কাজ করতে ভালো লাগে না, আলটিমেটলি আমাদের ওয়ার্ক আউটপুট যেটা আছে সেটা কিন্তু কমে যায়। And to detect sign and emotional stress and strain and to secure relief to stress and strain where possible. আরেকটা জিনিস হলো দেখতে হবে যারা ওয়ার্কার আছে তাদের ইমোশনাল স্ট্রেস এবং স্ট্রেনটা কেমন আছে সেটা। আরেকটা হলো সেটা দেখার পরে আমাদের আরেকটা জিনিস যেটা চিন্তা করতে হবে সেখান থেকে কিভাবে এদেরকে আমরা রিলিফ দিতে পারি। And to treatment of employees suffering from mental illness and rehabilitation of those who become ill. আরেকটা হলো যারা মেন্টাল ইলনেসে ভুগতেছে অবশ্যই তাদেরকে ট্রিটমেন্টে পাঠাতে হবে। একজন যদি মেন্টালে যদি সাউন্ড না থাকে সে কিন্তু ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্টও কিন্তু সে বেশি করবে। আরেকটা হলো যে যারা অসুস্থ আছে তাদেরকে আসলে কাজের থেকে বাদ না দিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেশন করতে হবে, তাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো মেজার্স ফর উইমেন এন্ড চিলড্রেন। এটা কিন্তু আমাদের আলাদা করে একটা জিনিস যেটা হলো আলাদা করে নিতে হবে, সেটা কিন্তু অন্য ওয়ার্কারদের মতো না। এখানে ভালনারেবল গ্রুপ যারা আছে বিশেষ করে উইমেন এবং চিলড্রেন, উইমেনের ক্ষেত্রে যারা রিপ্রোডাক্টিভ এজে আছে এবং প্রেগনেন্ট তাদেরকেই বলা হয়েছে, এবং চিলড্রেন তো আমরা জানি, এবং ইন্ডাস্ট্রিতে যেহেতু এখনো 14 বছরের নিচে থেকে
লোকজন রাখা হয় না, তার উপরেও রাখা হয়, তারাও কিন্তু 18 বছরের নিচে যেহেতু আছে, কিন্তু তাদেরকে আমরা চিলড্রেন বলছি এবং ভালনারেবল গ্রুপ। সেই জায়গাটা আসলে মিজার কেন নিতে হয়, সেই কারণগুলো আমরা একটু দেখি। The women worker require special protection because the developing embryo may be more susceptible to noxious agent than the exposed mother, বিশেষ করে মিথাইল মার্কারি। এখন যে মাটা যদি এই মিথাইল মার্কারিতে এক্সপোজ হলে তার যতটুকু না ক্ষতি হয়, কিন্তু তার ভিতরে যে এমব্রায়ো যেটা ডেভেলপ করছে তার কিন্তু অনেক বেশি ক্ষতি হয়। এছাড়াও আছে কি, female may be less suited for some work tasks than men. Pregnancy may decrease the capacity to cope with many work factors. এখন কি আছে, যেসব মহিলারা বিশেষ করে প্রেগনেন্ট যে মহিলা আছে তারা কিন্তু অনেক জায়গায় অনেক কাজে, কিন্তু বিশেষ করে খুব ভারী কাজ যদি হয়, খুব যদি তাদের লোড যায়, অনেকক্ষণ যদি দাঁড়িয়ে কাজ করতে হয়, এটা কিন্তু আসলে প্রেগনেন্ট অবস্থায় একটা মহিলার জন্য করাটা সো ডিফিকাল্ট। তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। আরেকটা হলো যে আমাদের দেশের মহিলারা, আমরা তো আমাদের বাসাতেও দেখি, বাইরেও দেখি, মহিলারা কিন্তু তুলনামূলকভাবে যে খাদ্য গুণ সম্পন্ন যেসব খাবার আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম খায়। এই জন্য কি দেখা যায়, তাদের ম্যাল নিউট্রিশনটা কিন্তু মহিলাদের মধ্যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কিন্তু অনেক হাই। আরেকটা হলো যে ইনফ্যান্ট মর্টালিটি ইজ হায়ার অ্যামং চিলড্রেন অফ উইমেন এমপ্লয়ি। যারা উইমেন এমপ্লয়ি যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্যান্ট মর্টালিটি হায়ার। একটা আছে যে তারা যদি ঠিকঠাক মতো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং না দিতে পারে, সেটা কিন্তু একটা বড় কজ। আবার অনেক সময় আছে যারা কাজ করে, ওয়ার্কিং মাদার যারা আছে, তাদের অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির সময় কাজের জন্য তাদের খাওয়াটাও কম হয়ে যায়, এই জন্য কিন্তু তাদের বাচ্চা যে হয় দেখা যায় লো বার্থ ওয়েট বেবি হওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায়। সো এদের জন্য আলাদা প্রোটেকশন নিতে হবে। কি কি প্রোটেকশন নিতে হবে? একটা হলো ম্যাটারনিটি লিভ ফর 12 উইকস। এখন আমাদের দেশে কত আছে? 24 উইকস আছে, আগে কিন্তু সেটা 12 উইকস ছিল। আরেকটা কি আছে, আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে যদি ফ্যাক্টরিতে প্রি এন্টিনেটাল, নেটাল এন্ড পোস্টনেটাল সার্ভিস যদি থাকে, চেকআপের যদি ব্যবস্থা থাকে, সেটাও কিন্তু মহিলাদেরকে প্রোটেকশন দিবে। আরেকটা হলো প্রোহিবিশন অফ ওয়ার্ক ইন মাইন এন্ড আন্ডারগ্রাউন্ড। বিশেষ করে যারা রিপ্রোডাক্টিভ এজে আছে এবং প্রেগনেন্ট উইমেন যারা আছে, তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে মাইনে কাজ করবে এবং আন্ডারগ্রাউন্ডে সেই জায়গাটায় যেন তারা কাজ ওই টাইমটাতে কম করে। আরেকটা হলো চিলড্রেন বিলো দ্য এজ 14 ইয়ার্স আর নট টু বি এমপ্লয়েড। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি গুলোতে এখনো যদি আমরা বিভিন্ন গার্মেন্টস এর সামনে দিয়ে যাই, তাহলে কিন্তু এরকম আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি যে ওখানে কিছু কিছু প্লে কার্ড দেওয়া আছে যে এখানে বাচ্চাদেরকে, শিশুদেরকে কাজে নেওয়া হয় না। এটাও কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে, কারণ বাচ্চাদের যদি কাজে রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে। একটা হলো হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন, এত কিছু যে আমরা বলছি প্রোটেকশন যা কিছু আছে, সবচেয়ে বড় কথা হলো যে আমার যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিন্তু অবশ্যই হেলথ এডুকেশন দিতে হবে। সেটা সব ক্ষেত্রে, নিউট্রিশনের ক্ষেত্রে, তার খাবারের ক্ষেত্রে, তার যে পার্সোনাল হাইজিন আছে সেই ক্ষেত্রে। The health education is a basic health need. It is important health promotional measure at all levels. Then family planning and MCH services. এই জিনিসটা একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে যদি এই জায়গা থেকে যদি তাদেরকে এডুকেশন দেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে তারা ফ্যামিলি প্ল্যানিংটা ঠিকঠাক মতো করতে পারবে। আর এমসিএইচ সার্ভিস, যেটা আমরা আগেও বলেছি যে চেক আপ গুলো যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয়। এই পর্যন্তই ছিল এটা। নেক্সট আছে আমাদের প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজ অর হ্যাজার্ড। এই যে প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজ অর হ্যাজার্ড, এই কোশ্চেনটা কিন্তু দুই ভাবেই আসে। একটা হলো
প্রিভেন্টিভ মেজার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সেভাবেও আসতে পারে, অকুপেশনাল ডিজিজ এভাবেও হেডলাইন করে আসতে পারে, আবার প্রিভেনশন অফ অকুপেশনাল হ্যাজার্ড এভাবেও আসতে পারে। যেভাবে আসুক না কেন আমরা এই কোশ্চেনের যে জিনিসগুলো আমরা দেখাবো সেই জিনিসগুলো এই হেডলাইনে আমরা সেটা প্রোটেকশন প্রিভেনশন মেজারটা আমরা লিখবো। এই ক্ষেত্রে থ্রি ব্রড হেডলাইন আছে, একটা হলো মেডিকেল, একটা হলো ইঞ্জিনিয়ারিং, আর একটা হলো লেজিসলেটিভ। তো অকুপেশনাল ডিজিজের ক্ষেত্রে আমরা প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কি যদি আমরা মেডিকেল মেজার্স এর মাঝখানে অনেকগুলো জিনিস আছে। ফার্স্টে আসতেছে হলো প্রি প্লেসমেন্ট এক্সামিনেশন। এই কথাগুলো আমরা আগেও বলেছি। এই প্রি প্লেসমেন্ট এক্সামিনেশনটা কি, যখনই আমরা একজনকে চাকরিতে ঢুকাবো, যখন ইন্ডাস্ট্রি তার একজন ওয়ার্কারকে রিক্রুটমেন্ট করবে, তখন অবশ্যই তার একটা মেডিকেল থ্রোলি মেডিকেল চেক আপ করবে। শুধু যে মেডিকেল চেক আপ করবে সেটা না, ওয়ার্কার্স এর মেডিকেলের সাথে তার ফ্যামিলি হিস্ট্রি নেবে, তার অকুপেশনাল এন্ড সোশ্যাল হিস্ট্রি নেবে, যে আগে কোথায় কাজ করেছে, কি কাজ করেছে, বা তার সোশ্যাল হিস্ট্রিটা কেমন। আর কি করতে হবে, এই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে অনেকগুলোই করতে হবে, ফিজিক্যাল এন্ড এ বেটারে অফ বায়োলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন। বিশেষ করে অবশ্যই চেস্ট এক্সরে করতে হবে। চেস্ট এক্সরে কেন করতে হবে, কারণ আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের ডিজিজ হয় তার মধ্যে ডাস্ট বর্ন ডিজিজ, নিউমোকনিয়াসিস, এক্স্যাক্টলি নিউমোকনিয়াসিস, বিশেষ করে আমাদের ডাস্ট বর্ন যেগুলো ডিজিজ আছে সেই ডিজিজ গুলো কিন্তু আমাদের অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে একজন এমপ্লয়ি যখন ঢুকবে তার আসলে চেস্টের কন্ডিশনটা কি এক্সরে করে সেটা দেখতে হবে। আরেকটা হলো ভিজুয়াল টেস্ট। ভিজুয়াল টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বিভিন্ন ওয়ার্ক প্লেসের জন্য। কারণ একজন যদি তার ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং করে, তার যদি আসলে ভিজুয়াল অ্যাকুইটি যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট প্রন কিন্তু বেড়ে যাবে। এরপরে আছে তার ইউরিন ব্লাড টেস্ট, এই জিনিসগুলো অবশ্যই করতে হবে। প্রি প্লেসমেন্ট এক্সামিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু যে ওয়ার্কিং প্লেস সেটা না, সব জায়গাতেই সব রকমের ওয়ার্কিং প্লেস। আমরা যদি বলি যে আমরা যখন কোথাও অ্যাডমিশন নেই স্টুডেন্ট, তাদেরও কিন্তু আমরা দেখি যে এই প্রি প্লেসমেন্ট এক্সামিনেশনটা করি, তাদেরকে ঢুকানোর আগে এক্সামিনেশন গুলো করানো হয়, ভিজুয়াল টেস্টটা করানো হয়। কারণ একজন যে যদি সে মাইক্রোবায়োলজিতে যায়, সে সার্জারিতে যায়, ফাইন সার্জারি করে, সেই ক্ষেত্রে যদি তার ভিজুয়াল অ্যাকুইটি যদি আসলে ঠিক না থাকে, তার কনজেনিটাল কোনো ডিফেক্ট থাকে, সেই ক্ষেত্রে তার সেই জায়গাটায় না যাওয়াই ভালো। নেক্সট হলো আমাদের পিরিয়ডিক্যাল এক্সামিনেশন। এই পিরিয়ডিক্যাল এক্সামিনেশন আসলে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে। এটা এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম। যদি অর্ডিনারি ইন্ডাস্ট্রি হয় যে সেখানে আসলে কোনো নক্সিয়াস গ্যাস নাই বা কোনো রকম কোনো ডাস্ট নাই, সেরকম কোনো এক্সপোজ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ইয়ারলি একবার টেস্ট করলেই চলে। বাট সার্টেন অকুপেশনাল এক্সপোজার লাইক লেড, ডাইস, রেডিয়াম, এগুলো নিয়ে যারা কাজ করে তাদের মান্থলি এক্সামিনেশন আর ইন্ডিকেটেড, অবশ্যই তাদের মান্থলি এক্সামিনেশন আমরা করতে বলি। যদি সেটাও সম্ভব না হয়, টুয়াইস 2 মান্থ পিরিয়ডে একটা করে আমরা অবশ্যই এক্সামিনেশন যেন অবশ্যই করি। তাহলে এই পিরিয়ডিক্যাল মেডিকেল এক্সামিনেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অকুপেশনাল ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে। দেন মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস। এই মেডিকেল এন্ড হেলথ কেয়ার সার্ভিসেসে মেইনলি ইনফাসিস করা হয় যে আমাদের ফার্স্ট এইড যে সার্ভিস গুলো আছে সেই জিনিসগুলো। কারণ আমাদের অনেক অ্যাক্সিডেন্টই আছে, সেগুলো কিন্তু ফার্স্ট এইড দিলে পরে ভালো হয়ে যাবে। এক হলো ফার্স্ট এইডের প্রপার একটা ব্যবস্থা থাকতে হবে, সেট আপ থাকতে হবে। তাছাড়া আমাদের যারা এমপ্লয়ি আছে, যখন এই এমপ্লয়ি গুলো কাজে ঢুকবে বা যারা কাজ করে, তাদেরকে যদি আমরা সেই সম্পর্কে একটা ট্রেনিং দেই যে ফার্স্ট এইডটা কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করা যায়, বা ফার্স্ট এইডটা যদি আমরা এনশিওর করি, তাহলে কি হবে, ক্যান ফার্স্ট এইড ক্যান রিডিউস সাফারিং অ্যান্ড ডিসএবিলিটি অ্যান্ড হেস্টেন রিকভারি। তাহলে কিন্তু আমরা দেখছি যে ফার্স্ট এইডটা, এই সার্ভিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আছে হলো নোটিফিকেশন। প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে যেরকম নোটিফিকেশন, কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমাদের নোটিফিকেশন বা কেস আইডেন্টিফিকেশন যেমন দরকার, সেরকম কিন্তু আমাদের এই হেলথ রিলেটেড ডিজিজ যেগুলো অকুপেশনাল ডিজিজ আছে সেগুলোর জন্য কিন্তু নোটিফিকেশনটা ইম্পর্টেন্ট।
record the notification of case and suspected case of occupational disease. এরপরে আছে হলো supervision of working environment. মাঝে মাঝে কোনো টিম থাকতে হবে, সেই টিম যারা এক্সপার্ট টিম তারা ওয়ার্কিং এনভায়রনমেন্ট যা আছে সেই এনভায়রনমেন্ট গুলো সুপারভিশন করবে, সেই জায়গা থেকে ডাটাগুলো কালেক্ট করবে, কি কি জায়গায় তাদের কাজ করার জায়গা আছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই জায়গাগুলো আসলে এই মাঝে মাঝে পিরিয়ডিক সুপারভিশনে আসলে বের হয়ে আসে। তো পিরিয়ডিক ইন্সপেকশন অফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট provides information of primary importance in the prevention of occupational disabilities. Next আছে maintenance and analysis of record. এই জায়গাটায় কি আছে, আমাদের যত রকমের ডিজিজ আছে, যা কিছুই আছে, সেই প্রত্যেকটা জিনিস আমাদের রেকর্ড গুলো যদি আমরা প্রপারলি মেইনটেইন করি এবং একটা নির্দিষ্ট সময় পর পর এই রেকর্ড গুলো যদি অ্যানালাইসিস করা হয় যে আমার ইন্ডাস্ট্রিতে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কি টাইপের কমিউনিকেবল ডিজিজ গুলো হচ্ছে বা কোন এজটা এফেক্টেড হচ্ছে, এগুলো যদি অ্যানালাইসিস করা হয় রেকর্ড গুলো, তাহলে কিন্তু আমাদের প্রিভেন্টিভ মেজার অনেক ইজি হয়ে যায়। নেক্সট আছে হেলথ এডুকেশন এন্ড কাউন্সিলিং। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো হেলথ এডুকেশন এন্ড কাউন্সিলিং, হেলথ এডুকেশনটা আমরা দেখি যে আমাদের একদমই প্রোটেকশন লেভেলে যখন আমরা প্রিভেনশন লেভেলটা যাব তখন কিন্তু ফার্স্টেই আসতেছে আমাদের হেলথ এডুকেশন। সো হেলথ এডুকেশন সব জায়গাতেই এনশিওর করতে হবে। আইডিয়ালি হেলথ এডুকেশন শুড স্টার্ট বিফোর দ্য ওয়ার্কার্স এন্টার্স দ্য ফ্যাক্টরিজ। বিশেষ করে ফ্যাক্টরির ক্ষেত্রে হেলথ এডুকেশনটা কেমন হবে, ফ্যাক্টরির কাজটা কেমন, কি কি মেজার তাকে নিতে হবে, কোথায় গেলে তাকে প্রোটেক্টিভ মেজার নিতে হবে, প্রত্যেকটা জিনিসই যখন একটা এমপ্লয়ি ফার্স্ট রিক্রুটমেন্ট দিবে, যখন সে কাজে যাবে, সেই বিষয়ে তাকে অবশ্যই হেলথ এডুকেশন দিতে হবে এবং কাউন্সেলিং দিতে হবে। আরেকটা জিনিস আছে যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে, যেমন ফায়ার হতে পারে, কোনো কেমিক্যাল থেকে ফায়ার যেতে পারে, ফায়ার হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে তারা কিভাবে ফায়ার যখন শুরু হয়ে যাবে তখন অবশ্যই তাদের কিভাবে তারা কোন গেট দিয়ে বের হবে, কি করবে, সবকিছু সম্পর্কে কিন্তু তাদের একটা আইডিয়াও দিতে হবে যে কোনটা তাদের এক্সিট রুট হবে, কিভাবে তারা এক্সিট করবে। এরপরে আছে ইঞ্জিনিয়ারিং মেজার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং মেজার্স। এই ইঞ্জিনিয়ারিং মেজার্স এর ক্ষেত্রে আমাদের যে কথাগুলো আসবে সেটা হলো এই যে আমাদের প্ল্যান গুলো আছে, যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই ইন্ডাস্ট্রি গুলো আসলে কিভাবে সেট আপ দেওয়া হচ্ছে, এই সেট আপের আগে আমাদের কি কি জিনিস সম্পর্কে আমাদের এমফাসিস করতে হবে, কোন কোন জায়গাটাতে আমাদের কাজ অবশ্যই করতে হবে। একটা হলো যে বিল্ডিং এর ডিজাইন, একটা ইন্ডাস্ট্রি বা একটা ওয়ার্ক প্লেসের যে ফ্যাক্টরির যে বিল্ডিং এর ডিজাইন হবে, আমরা যে থাকি তার ডিজাইন কিন্তু একরকম হবে না। সো যখন আমি সেই বিল্ডিংটা করব, যেটা ইন্ডাস্ট্রির জন্য কতগুলো লোক থাকবে, কি পরিমাণ লোক থাকবে, কি ধরনের ভারী ইনস্ট্রুমেন্ট এই জায়গাটায় থাকবে, সবকিছুর উপরে কিন্তু তার যে অরিজিনাল যে প্ল্যান থাকে সেটার ভিতরে কিন্তু অবশ্যই থাকতে হবে। বিশেষ করে দ্য টাইপ অফ ফ্লোর, ওয়াল, হাইট, ceiling, roof, doors and windows, cubic space, all matters which should be receive attention in the original plan of the building. তাহলে যখন আমরা একটা বিল্ডিং করব ইন্ডাস্ট্রির জন্য, সেই জায়গাটাও যেন একটা ইন্ডাস্ট্রির মতো ডিজাইন হয়। এই জিনিসগুলো, এই ফ্লোর, ওয়ালস, হাইট, সিলিং, রুফ, ডোর, উইন্ডোজ, এগুলোর দিকে যেন অবশ্যই মনোযোগ দেওয়া হয়। নেক্সট আছে হলো গুড হাউসকিপিং। সেই গুড হাউসকিপিংটা আমরা কিভাবে করব, বিশেষ করে ইট কভার্স জেনারেল ক্লিনলিনেস, ক্লিনলিনেসটা তো আসতেছে এখানে, তার সাথে আসতেছে তার ভেন্টিলেশন কেমন হবে, তার লাইটিং কেমন হবে, তার ওয়াশিং, ফুড অ্যারেঞ্জমেন্ট এন্ড জেনারেল মেইনটেনেন্স। গুড হাউসকিপিং ইজ এ ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ফর দ্য কন্ট্রোল অফ অকুপেশনাল হ্যাজার্ড। আমরা যদি দেখি যে ক্লিনলিনেসটা যদি ভালো থাকে, ভেন্টিলেশন, লাইটিং, প্রত্যেকটা জিনিস যদি প্রপার থাকে, আলটিমেটলি কিন্তু আমাদের অকুপেশনাল যে হ্যাজার্ড গুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশে মিনিমাইজ হয়ে যায়। আরেকটা হলো জেনারেল ভেন্টিলেশন।
ওভারঅল যে ভেন্টিলেশন আছে শুধুমাত্র যারা ওয়ার্কার আছে সেটা না, যেখানে আমাদের ফ্যাক্টরিতে যে ভেন্টিলেশন তার যেখানে প্রোডাকশন হচ্ছে সেই জায়গাটা থেকেও টক্সিক জিনিসগুলো আসলে কিভাবে বের হচ্ছে, তাকে কিভাবে বের করার ব্যবস্থা করা হচ্ছে। মেকানাইজেশন, মেকানাইজেশনটা কি, যে আমরা প্ল্যান্ট যখন আমরা এস্টাবলিশ করব, সেই প্ল্যান্টটা এস্টাবলিশ করার জন্য আমরা কি কি ধরনের মেশিন টুলস আমরা সেট করছি, যে মেশিন টুলস আমরা সেট করছি সেগুলো আসলে আমাদের কতটা হেলথ হ্যাজার্ড হবে এবং আমরা কি কি জিনিস দেখলে যে তার হেলথ হ্যাজার্ডটা কমে যাবে, সেই জিনিসে কিন্তু আমাদের অ্যাটেনশন দিতে হবে। The plant should be mechanized to the fullest possible extent to reduce the hazard of contact with harmful substance. আরেকটা হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন নিয়েও আমরা আগে কথা বলেছি, যেমন লেডের সাবস্টিটিউশন যদি বা অ্যাসবাস্টসের সাবস্টিটিউশন যদি অন্যটা ইউজ করা যায়, এটা হলো যে এজেন্টটা যে কেমিক্যালটা ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে সেটা যতটা ক্ষতিকর, যতটা হার্মফুল, তার থেকে যদি লেস হার্মফুল কোনো জিনিস আমরা ইউজ করা যায় কিনা সেদিকেও খেয়াল করতে হবে। Substitution is means the replacement of a harmful material by a harmless one. শুধু হার্মলেস না, যদি একটু মিনিমাম যদি আগের থেকেও যদি একটু কমানো যায় সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে। এরপরে আছে ডাস্ট। ডাস্ট মে বি কন্ট্রোল এট দ্য পয়েন্ট অফ অরিজিন বাই ওয়াটার স্প্রে। আমরা সবসময় বলি বিশেষ করে ডাস্টের ক্ষেত্রে ওয়াটার স্প্রে কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে, কারণ ডাস্টটা এটা কিন্তু আমাদের ইয়ারে যে ইয়ারটাও পলিউট করবে। সেই ক্ষেত্রে যদি ওয়াটার স্প্রেটা করি বা ওয়াটার মপিং করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাস্টটা এক জায়গাতেই থেকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ইয়ারে খুব একটা ছড়িয়ে পড়ে না। আরেকটা হলো এনক্লোজার। আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে ধরনের ডাস্ট ফিউম এগুলো বের হয়ে অ্যাটমসফিয়ারে মিশে যায়, সেটা যেন ওভাবে ডাস্ট গুলো এন্ড ফিউম যেন না মিশে, যাতে আমরা এনক্লোজ করে রাখতে পারি হার্মফুল যে ফিউম বা ডাস্ট আছে সেগুলো, সেই দিকেও খেয়াল রাখতে হবে। নেক্সট আছে আইসোলেশন। আইসোলেশনটাকে এখানে কোথাও যদি কোনো ইন্ডাস্ট্রিতে অফেন্সিভ কোনো প্রসেস চলে যেটা আমাদের ওয়ার্কারের জন্য ক্ষতিকর বা আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, সেটা যেন আমরা একদম খুব প্রোটেক্টেড জায়গায় যেন সেই জিনিসটা এস্টাবলিশমেন্ট হয় এবং সেটা অন্য যে জায়গাগুলো আছে ইন্ডাস্ট্রির যে অন্য ভাগ আছে তার থেকে যেন সেটা আলাদা থাকে। Isolation is the offensive process in and separated building so that the worker not directly connected. এরপর আছে লোকাল এডজাস্ট ভেন্টিলেশন। এই ক্ষেত্রে কি হয়, বাই প্রোভাইডিং লোকাল এডজাস্ট ভেন্টিলেশন ডাস্ট ফিউমস এন্ড আদার ইনজুরিয়াস সাবস্টেন্স ক্যান বি ট্র্যাপড এক্সট্রাক্টেড। তাহলে লোকাল এডজাস্ট ভেন্টিলেশন হলে এই জিনিসগুলো কিন্তু আমাদের অন্য জায়গায় কিন্তু মিশছে না। দেন প্রোটেক্টিভ ডিভাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রোটেক্টিভ ডিভাইস আমরা আগে একটা কথা বলেছিলাম যে হেলথ এডুকেশন এবং কাউন্সেলিং, এই যে প্রোটেক্টিভ ডিভাইস কোন জায়গাটায় গেলে আমার কি ধরনের প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে সেটাও কিন্তু আমরা ওই হেলথ এডুকেশন এবং কাউন্সেলিং এ বলবো। আর আমাদের যারা ওয়ার্কার আছে তাদের প্রোটেক্ট করার জন্য আমাদের যেখানে যেখানে দরকার, যেটা দরকার সেরকম প্রোটেক্টিভ ডিভাইস আমাদের সাপ্লাই দিতে হবে। The worker should be instructed in the correct use of protective device like respiratory mask, earplugs, earmuffs, helmet, safety shoes, apron, gloves, gumboot, screen and goggles. তাহলে এই প্রোটেক্টিভ মেজার শুধু সাপ্লাই করলে হবে না, সেটা আমরা কিভাবে কারেক্টলি ইউজ করব সেই জিনিস সম্পর্কে আমাদের এডুকেশন অবশ্যই দিতে হবে, বা কখন আমরা ইউজ করব, সেটাকে আমরা ওয়াশ করার পর আমরা কি অর্ডারে রাখবো, সবকিছু সম্পর্কে কিন্তু এডুকেশন দিতে হবে। এরপরে আছে এনভায়রনমেন্টাল মনিটরিং। এই জায়গাটায় কি করা হয়, ইট ইজ কনসার্ন উইথ পিরিয়ডিক্যাল এনভায়রনমেন্টাল সার্ভে স্পেশালি স্যাম্পলিং ফ্যাক্টরি অ্যাটমসফিয়ার। আমরা কিন্তু এয়ার পলিউশনে পড়েছিলাম যে পিরিয়ডিক্যালি এয়ার মনিটরিং যেরকম করা হয়, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির যে এয়ার থাকছে সেখান থেকে আমরা যদি র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করি এবং সেটা নিয়ে আমরা দেখি যে
কি কি ধরনের আসলে মিশছে বা কি অনুপাতে মিশছে, সেই জন্য আমরা এনভায়রনমেন্টাল মনিটরিংও এভাবে স্যাম্পলিং নিয়ে মাঝে মাঝে স্যাম্পলিং নিয়ে করতে পারি। আর এটা হলো স্ট্যাটিস্টিক্যাল মনিটরিং at regular intervals of collecting data on health and environmental exposure of occupational group। আরেকটা হলো ওই যে আগে বলেছিলাম ডাটা অ্যানালাইসিস, সেটাই বলছি স্ট্যাটিস্টিক্যাল মনিটরিং। তাহলে আমাদের রেগুলার ইন্টারভেলে আমাদের এই ডাটা কালেকশন করতে হবে, সেটা কি হেলথের অন ডাটা অন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সপোজার অফ অকুপেশনাল গ্রুপ, তাদের স্ট্যাটিস্টিক্যাল মনিটরটা আমরা ডাটা কালেকশনের মাধ্যমে করতে পারি। নেক্সট আছে হলো রিসার্চ অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল মনিটরিং যেটা বললাম, সেটারই একটা অ্যাডভান্স হলো রিসার্চ। অনেক জায়গাতেই থাকে, অনেক ইন্ডাস্ট্রিতেই আছে যে এই ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড বা তাদের ইন্ডাস্ট্রি নিয়ে তারা বিভিন্ন ধরনের পেপার সাবমিট করে। রিসার্চ ইন অকুপেশনাল হেলথ অফার্স ফার্টাইল গ্রাউন্ড ফর স্টাডি হুইচ ক্যান প্রোভাইড এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল হেলথ প্রবলেম। তাহলে রিসার্চ করলে কিন্তু আরো নতুন নতুন আমরা যে প্রবলেমগুলো অলরেডি দেখছি তার থেকেও কিন্তু আরো নতুন কিছু বের হয়ে আসতে পারে। প্রতিটা ক্ষেত্রে আসলে আমাদের রিসার্চটা দরকার। এরপরে আছে লেজিসলেশন। লেজিসলেশন মানে কি হলো, এটা হলো যে এক থাকবে ফ্যাক্টরির নিজস্ব ল থাকবে কিছু, তাছাড়া থাকবে আমার যে কান্ট্রি, যে কান্ট্রিতে আমার ইন্ডাস্ট্রি, তার কান্ট্রিরও ইন্ডাস্ট্রির জন্য কিছু ল থাকবে। এই ল গুলো কেমন হবে সেটা অবশ্যই আমাদের যারা ওয়ার্কার আছে সেই ওয়ার্কার বান্ধব হবে, সাথে আমাদের যে পরিবেশ সেই পরিবেশ বান্ধব হবে। তো ফ্যাক্টরি লস therefore had been formed in every country to govern the conditions in industry and to safeguard the health and welfare of the worker। আর আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট আছে, এক এক দেশের অ্যাক্ট গুলো এক এক রকম, এবং তাছাড়াও তো আইএলওর কিছু অ্যাক্ট আছে। নেক্সট আসছে হলো আমাদের বেনিফিট অফ এমপ্লয়িজ। এই যে যারা কাজ করছে, আমাদের যারা এমপ্লয়ি যারা ওয়ার্কার আছে, তারা আসলে যে জায়গাটায় কাজ করছে কি কি ধরনের সুবিধা, তারা তো একটা অবশ্যই তারা কাজ করছে, তারা তো একটা মান্থলি অ্যালাউন্স স্যালারি তো তারা পায়। এর বাইরেও তাদের যেহেতু অনেক রকমের হ্যাজার্ড আছে, অ্যাক্সিডেন্ট আছে, অনেক কিছু আছে, সেই জন্য তারা কি কি ধরনের বেনিফিট পেতে পারে, কি কি ধরনের বেনিফিট পাওয়া উচিত। The Act has made provision for the following benefits of the insured persons or other dependent as the case may be: medical benefits, sickness benefit, maternity benefit, disablement benefit, dependence benefit, funeral expense, rehabilitation। রিহ্যাবিলিটেশনের জন্য তার পিরিয়ডিক্যালি অ্যালাউন্স যে দেওয়া হয় সেটা রিহ্যাবিলিটেশন অ্যালাউন্স। মেডিকেল বেনিফিট, মেডিকেল বেনিফিটটাই একদমই প্রথমেই আসছে, কারণ মেডিকেল বেনিফিটে কিন্তু অনেক কিছু চলে আসে একসাথে। মেডিকেল বেনিফিট consists of full medical care including hospitalization free of cost। তাহলে ফুল মেডিকেল কেয়ার, মেডিকেল বেনিফিট আমরা বলছি যে ফুল মেডিকেল কেয়ার, সেটার সাথে কিন্তু কেউ যদি হসপিটালাইজড হয়, এক জায়গায় কাজ করে, সেখান থেকে যদি সে হসপিটালাইজড হয় চাকরি থাকা অবস্থায় বা চাকরি যখন করছিল ওই জায়গাতেও তার যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে যদি হসপিটালাইজেশন করা হয় সেটা যেন অবশ্যই ফ্রি অফ কস্টে হয় টু দা insured person in case of sickness, employment injury and maternity। তাহলে আরো কিছু ব্যাপার আছে যে ইন্স্যুরেন্স, একটা হলো মেডিকেল বেনিফিটের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকে ম্যাক্সিমাম প্ল্যান গুলোতে, ম্যাক্সিমাম ওয়ার্ক প্লেসে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। সেই ইন্স্যুরেন্স গুলো কি কি ক্ষেত্রে হতে পারে, সিকনেস এর ক্ষেত্রে হতে পারে, এমপ্লয়মেন্ট যখন কাজ করছে সেখানে ইনজুরি হতে পারে, আরেকটা হলো ম্যাটারনিটি কজের জন্য সে মেডিকেল বেনিফিটটা সে পেতে পারে। আর এই মেডিকেল বেনিফিটে অনেকগুলো সার্ভিস আছে যে যে ক্ষেত্রে তারা এটা পেতে পারে। একটা হলো আউট পেশেন্ট কেয়ার, সেই ক্ষেত্রে তারা মেডিকেল বেনিফিট পাবে। সাপ্লাই অফ ড্রাগ অ্যান্ড ড্রেসিং, আচ্ছা স্পেশালাইজড সার্ভিস যদি কোথাও নিতে হয় যে তাকে
ওই জায়গায় যে ডাক্তার আছে সেগুলোতেও হচ্ছে না, বা ওখানে যদি মেডিকেল কেয়ারের ব্যবস্থা থাকে বা ছোটখাটো হসপিটাল থাকে, মেডিকেল সেন্টার থাকে, সেখানেও হচ্ছে না। স্পেশালিস্ট কোনো জায়গায় যেতে হচ্ছে, সেই জায়গাতেও সে এই বেনিফিটটা পাবে। আর তাছাড়া আরেকটা কি আছে, যে তার যে মেডিসিন গুলো আছে, ব্যান্ডেজ যা কিছু আছে, সবই কিন্তু সে এই বেনিফিটের মধ্যে পাবে। নেক্সট আছে প্যাথোলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল যদি ইনভেস্টিগেশন থাকে, সেই ক্ষেত্রে ডোমিসিলারি সার্ভিস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো যে একটা এমপ্লয়ি অসুস্থ আছে, তাকে যদি আসলে ডাক্তার যদি বাসায় যাও তার অবস্থাটা দেখে আসে মেডিকেল বেনিফিটে, সেটা থাকলেও কিন্তু ভালো, এবং এটা অনেক জায়গাতেই থাকে। তাছাড়া আছে এন্টিনেটাল, নেটাল এন্ড পোস্টনেটাল সার্ভিসেস, ইমিউনাইজেশন সার্ভিসেস, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, ইমার্জেন্সি সার্ভিসেস, অ্যাম্বুলেন্স সার্ভিসেস, হেলথ এডুকেশন এন্ড ইন পেশেন্ট ট্রিটমেন্ট। তাহলে দেখো ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যে ইমার্জেন্সি সার্ভিস যেমন থাকে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি কেন, ছোট ছোট ইন্ডাস্ট্রিতেও কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকতে হয়। এগুলো ছিল আমাদের মেডিকেল বেনিফিট। নেক্সট আছে সিকনেস বেনিফিট। সিকনেস বেনিফিটটা কি? এটা হলো যখন একটা ইনস্যুর যেখানে আছে, ইন্স্যুরেন্স যে জায়গাটায় আছে, সেখানে ওই ইনস্যুর পার্সন যে ওয়ার্কার আছে, সে যদি সিক হয়ে থাকে, তাহলে কিন্তু সে ক্যাশ পে, তাকে ক্যাশ দিতে হবে, টাকা তাকে দিতে হবে তার সিকনেসের সময় আলাদা করে। ঠিক আছে, সেই সিকনেসের সময় তাকে আলাদা করে কখন দিবে? তখন যার সিকনেস যেটা আছে সেটা যদি তার সার্টিফাইড থাকে, ডিউলি সার্টিফাইড বাই অ্যান ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার অর ইন্স্যুরেন্স মেডিকেল প্র্যাকটিশনার, তারা তাকে সার্টিফাইড করবে যে সে সিক, সেই সিকনেসের উপরে ডিপেন্ড করে সে পিরিয়ডিক্যালি সে টাকা পাবে, একটা অ্যামাউন্টের টাকা পাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিকনেস বেনিফিটটা দেওয়া হয় 91 ডেজ, এছাড়াও এটা 1 বছরও কন্টিনিউ করতে পারে। ম্যাটারনিটি বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিট প্রায় সব জায়গাতেই আছে। ম্যাটারনিটি বেনিফিটের মধ্যে যেরকম আছে যে তার একটা ছুটি থাকতে হবে, লিভ থাকতে হবে, সেরকম আছে যে তার বিভিন্ন রকমের হেলথ চেক আপ আছে, সবকিছুর জন্য তাকে ম্যাটারনিটি বেনিফিটটা জরুরি। এই বেনিফিট কখন কখন দিবে, এই টাকাটা কখন কখন সে পাবে? দ্য বেনিফিট ইজ পেয়েবল ইন ক্যাশ টু অ্যান ইনসিওরড ওমেন ফর confinement or miscarriage or sickness arising out of pregnancy, confinement or premature birth of child or miscarriage। শুধু যে তার যখন ডেলিভারি ডেট হয়ে যাবে, যখন সে ছুটি নেবে, তখন সে ছুটির সাথে যে যে বেতনটা হবে সেটা না। এই ম্যাটারনিটি বেনিফিট হলো যে তার যদি অন্য কোনো কমপ্লিকেশন থাকে, সেই ক্ষেত্রেও সে আলাদা করে এটার জন্য টাকা পাবে। এই ক্ষেত্রে সে ছুটিও পাবে, টাকাও পাবে। সেটা যে শুধু আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে, যদি সে ডেলিভারির ক্ষেত্রে, সেটা না। এটা কিন্তু আমরা একটা জিনিস ভুল করে, আমরা হয়তো বা জানি না, তার যদি কোনো বাচ্চা প্রিম্যাচিউর হয়, তার জন্য একটা আলাদা কেয়ার লাগে, সেই ক্ষেত্রেও সে ছুটি পাবে আলাদা করে। তাছাড়া মিসক্যারেজ, অনেক ক্ষেত্রে এখন দেখা যায় যে মিসক্যারেজটা আমাদের অনেক হচ্ছে, এই মিসক্যারেজের ক্ষেত্রেও কিন্তু সে বেনিফিটও পাবে এবং সে লিভও পাবে। ফর কনফাইনমেন্ট দ্য ডিউরেশন অফ বেনিফিট ইজ 26 উইকস। তাহলে তার কনফাইনমেন্ট যেগুলো আছে সেগুলোর জন্য সে 26 উইকস পাচ্ছে। আর যদি মিসক্যারেজ হয় কোনো মহিলা, সেই ক্ষেত্রে কিন্তু তার 6 উইকস কিন্তু সে লিভ পাবে। এরপরে আছে ডিসএবলমেন্ট বেনিফিট। The Act provides for cash payment beside free medical treatment in the event or আগের জায়গায় একটু কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে একটা মহিলা মাতৃত্বকালীন মানে সর্বোচ্চ কয়টা ছুটি পাবে? সে মাতৃত্বকালীন যদি তার যদি আলাদা কোনো কমপ্লিকেশন না থাকে, আমাদের দেশের রুলস অনুযায়ী, গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখন সে 6 মাস ছুটি পাবে। 6 মাস কিন্তু মানে হচ্ছে 2টা বাচ্চার ক্ষেত্রে নাকি আরো বেশি পাবে? না, আমরা এখানে যেহেতু 2টা বাচ্চার ক্ষেত্রে আমাদের যেহেতু পরিবার পরিকল্পনা একটা ব্যাপার থেকে যায়, সেই জন্য আমাদের এই ফ্যামিলি প্ল্যানিং এর জন্য এনকারেজ করার জন্য বলা হয় যে 2টা ছুটির ক্ষেত্রে। কিন্তু 3টা বাচ্চার ক্ষেত্রেও যে দেওয়া হয় না তা কিন্তু না,
তিনটা বাচ্চার ক্ষেত্রেও দেওয়া হয়, কিন্তু গভর্নমেন্ট বলেছে যে দুইটা বাচ্চার ক্ষেত্রে। আর আরেকটা হলো যে অনেক সময় কিন্তু মিসক্যারেজ বা অন্য কোনো কনফাইনমেন্ট, যে কার প্রিমেচিউর যদি বেবি হয়, বেবিকে যদি তাকে আইসিইউ তে রাখা হয়, এনআইসিইউ তে রাখা হয়, তার হয়তো বা 7 মান্থে একটা বাচ্চা হয়েছে, তার জন্য কিন্তু স্পেশাল কেয়ার দরকার হয়। সেই ক্ষেত্রে দেখো যে ছুটি যেটা আছে, সেই ছুটিটা কিন্তু আমাদের এক্সটেন্ড করতে হবে, এবং সেটার জন্য আলাদা করে ওয়ার্কাররা কিন্তু একটা অ্যালাউন্স পাবে, আলাদা কিন্তু টাকা পাবে। সে যে বেতন পাচ্ছে সেই বেতনটা কিন্তু সে পাবেই। তাছাড়া এই বেনিফিট গুলো এক্সট্রা হলো যে দিবে। আলাদা দিবে, এক্সট্রা দিবে, জি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এরপরে আছে ডিসএবলমেন্ট বেনিফিট। ডিসএবলমেন্ট বেনিফিটের ক্ষেত্রে কি হয়, যে কেউ যদি যেখানে কাজ করছে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি সে ডিসএবল হয়, ঠিক আছে, তার কোনো জায়গায় কাজ করছে সেই জায়গায় এমপ্লয়মেন্টের ইনজুরির জন্য বা অকুপেশনাল ডিজিজের জন্য যদি সে ডিসএবল হয়, তাহলে কিন্তু তাকে শুধু যে ট্রিটমেন্ট দেবে সেটা না, তাকে কিন্তু এই ডিসএবল, সে যে কাজ করে খেতে পারছে না, যদি তার চাকরি না থাকে, তার বেতন না থাকে, কিন্তু তাকে মান্থলি একটা ক্যাশ তাকে কিন্তু দিতে হবে, যে এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে সে হয়তো বা তার একটা হাত সে অ্যাক্সিডেন্টে চলে গেছে ইন্ডাস্ট্রিতে, তাহলে সে হয়তো কাজ করতে পারতেছে না, তাহলে তার যে লেভেলটা, যে লেভেলে সে চাকরি করতো, যে টাকাটা সে ইনকাম করতো, সেটার সাথে মোটামুটি একটা অ্যাডজাস্টেবল একটা বেনিফিট সে পাবে। এটা হলো যে পুরোপুরি যদি ডিজেবল, পার্মানেন্ট ডিজেবলের ক্ষেত্রে। আর যদি টেম্পোরারি হয়, সেই ক্ষেত্রে সে শুধু ক্যাশ যে পাচ্ছে তার ট্রিটমেন্টের জন্য, এবং সে কিন্তু সাথে সাথে ছুটিও কিন্তু পাচ্ছে। আরেকটা হলো ডিপেন্ডেন্স বেনিফিট। ডিপেন্ডেন্স বেনিফিটটা আসলে ওয়ার্কারদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যে একটা লোক যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক আছে, বা অন্য কোনো কারণেও যদি মারা যায় সে চাকরিরত অবস্থায়, তাহলে তার উপরে ডিপেন্ডেন্ট যে তার ফ্যামিলি, বিশেষ করে তার বাচ্চা যারা আছে, ছেলে বা মেয়ে, তাদের কিন্তু একটা ডিপেন্ডেন্স অ্যালাউন্স দিতে হবে। সেটা কোন পর্যন্ত, তার ছেলে মেয়ে 18 বছর বয়স পর্যন্ত। এটা শুধু যে ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট সেখান থেকে দেয় সেটা না, এই যে বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু থাকে, সংগঠনগুলো কিরকম, যে ওয়ার্কার যারা আছে, শ্রমিকদেরও কিন্তু তাদের নিজস্ব কিছু সমিতির মতো থাকে, ওখান থেকেও কিন্তু তারা কিছু পায়। তো এই ডিপেন্ডেন্স বেনিফিটটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা লোক মারা গেল, তার 18 বছরের বয়সে তার যদি নিচে যদি তার বাচ্চারা থাকে, আসলে তারা কোথায় যেয়ে দাঁড়াবে? তো কিছুটা যদি তাদেরকে এই বেনিফিটটা দেওয়া হয়, তারা অ্যাটলিস্ট লেখাপড়া করে একটা লেভেল পর্যন্ত যেতে পারে। এরপরে আছে ফেডারাল এক্সপেন্স। সেটাকে, একটা লোক চাকরি করত, সে হয়তো মারা গেল, তার মারা গেলে কি হয়, মারা গেলেও কিন্তু তার দাফন থেকে শুরু করে সবকিছুর কিন্তু একটা ভালো একটা পরিমাণ টাকা লাগে। সেটাও যদি কেউ মৃত যে ব্যক্তি আছে, তার ফ্যামিলিকেও কিন্তু এই ফানেরাল এক্সপেন্স যেটা আছে সেটা যদি দেওয়া হয়, তাদের উপরে এই বাড়তি ধাক্কাটা কিন্তু কমে। এক হলো লোকটা মারা গেছে, যদি সে কাজ করা থাকতো, সে ওয়ার্কিং যদি থাকতো, সেই ক্ষেত্রে সেই টাকাটা তো তার থাকছেই না, তাছাড়াও এখানেও একটা খরচ হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই ফানেরাল এক্সপেন্স যেটা, সেটাও কিন্তু ফ্যামিলিকে দেওয়া হয়। শুধু যে যে কাজ করছে সেটা না, তার হয়তো বা বাচ্চা মারা গেছে, বাবা মা মারা গেছে, বা হাজবেন্ড বা ওয়াইফ মারা গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু ফানেরাল এক্সপেন্স সে পেতে পারে। আর এটা হলো রিহ্যাবিলিটেশন। Insured person and his family members continue to get medical treatment after permanent disablement or retirement. আর এটা হলো যে কেউ যদি এখানে কাজ করছে, সেই ক্ষেত্রে যদি তার ডিসেবল হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে সে কি করতে পারে, অবশ্যই তার আগে কিন্তু ইন্স্যুরেন্স থাকতেই হবে। ফ্যামিলি মেম্বাররা একটা যদি পিরিয়ডিক্যালি টাইমে যদি তারা একটা মেডিকেল ট্রিটমেন্ট এবং একটা টাকা পায়, সেটা যদি সে রিটায়ারমেন্টে যায়, যেরকম পেনশন গুলো ধরা হয়, যখন একটা মানুষ পেনশন পায়, তোমরা জানো কিনা আমি জানি না, পেনশনে কিন্তু একটা মেডিকেল অ্যালাউন্সও কিন্তু দেওয়া হয়। এটাই হলো এক্স্যাক্টলি রিহ্যাবিলিটেশন। এটাই ছিল আমাদের প্রোটেকশন মেজারমেন্ট বেনিফিট গুলো, এই পর্যন্তই ছিল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অনেক সময় আমাদেরকে
ভাইভাতে জিজ্ঞেস করা হয়, আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো আমাদের এমসিকিউতে। এই অফেন্সিভ ট্রেডস যেগুলো আছে, অফেন্সিভ ট্রেডস এর ডেফিনেশনটা ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট, এবং অফেন্সিভ ট্রেড নিয়ে এমসিকিউ ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। এনি ট্রেড which may impair health of the person in some way or is a source of nuisance from public health point is known as offensive trade. একটা হলো তার হেলথের ইম্পেয়ারমেন্ট হতে পারে, আর তাছাড়া সেটা দিয়ে যদি এমন কোনো কাজ, সেটা দিয়ে যদি আমাদের পাবলিক হেলথ বা পাবলিক প্লেসের যদি কোনো নুইসেন্সের সোর্স হয়, সেটাকে আমরা বলি অফেন্সিভ ট্রেড। এরকম অনেকগুলো অফেন্সিভ ট্রেড আছে, আমরা একটু নামগুলো দেখি। বিশেষ করে ট্যানারি অ্যান্ড লেদার প্রসেসিং। কেউ কি ট্যানারির কাছে যদি কখনো যেয়ে থাকো বা লেদার প্রসেসিং এরিয়ার কাছে যেয়ে থাকো, দেখবো যে একটা বাজে একটা সবসময় একটা দুর্গন্ধ থেকে যায়, এটা কিন্তু অফেন্সিভ ট্রেড। তাছাড়া হলো স্লটারিং অফ এনিমেল, যেসব জায়গায় আসলে আমাদের গরু ছাগল বা এগুলো যেগুলো আছে সেগুলো জব করা হয়, কসাইখানা। সেই জায়গাটা, হ্যাঁ কসাইখানা, এক্স্যাক্টলি কসাইখানা। বা তাছাড়াও কিছু হাটের কিন্তু এরকম আলাদা আলাদা স্লটারিং জায়গা থাকে, যে ওখানে থেকে করে নিয়ে কসাইরা কিন্তু অনেক সময় আছে যে নিজের দোকানে নিয়ে আসে, ওই বুচার শপে নিয়ে আসে। কিন্তু স্লটারিং হাউস কিন্তু আমাদের অফেন্সিভ ট্রেডের মধ্যে পড়ছে। আরেকটা হলো কিপিং এনিমেল অ্যান্ড এনিমেল ট্রেডিং। আরেকটা হলো এই যে আমাদের আহ গরু ছাগল বা এনিমেল যেখান থেকে আমাদের বেচা বিক্রি করা হয়, বাজার যেখানে বা হাট যেখানে হয় সেই জায়গাটা। তার সাথে আছে ফ্যাট মেল্টিং অর বয়লিং ইন গ্রিস ফ্যাক্টরি, বোন বয়লিং অ্যান্ড ডাইং ইন ফার্টিলাইজার ফ্যাক্টরি, গাট স্ক্র্যাপিং, brick field, cement, fertilizer, lime factories, corrosive chemicals producing factories, dusty mill like jute, rice, flour, wool, কটন, সুগার, পেপার মিল, টোবাকো ফ্যাক্টরি, এটসেট্রা। এগুলো ছিল আমাদের অফেন্সিভ ট্রেডের মধ্যে, এই জিনিসগুলো পড়ছে। প্রিভেন্টিভ মেজার, এখান থেকে প্রিভেন্টিভ মেজার আসলে কি নেওয়া হয়, আমাদের জন্য এটাই বেশি ইম্পর্টেন্ট যে প্রিভেন্টিভ মেজার্স আমরা কিভাবে নেব। একটা হলো সাইট অফ অফেন্সিভ ট্রেড শুড বি লোকেটেড অ্যাওয়ে ফ্রম রেসিডেন্সিয়াল এরিয়া। অবশ্যই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া থেকে এই অফেন্সিভ ট্রেড যেটা, সেটা একটু দূরে করতে হবে। ওয়ার্কার শুড বি ইউজড protective device like mask, apron, gloves, etc. ভ্যাকসিনেশন অফ ওয়ার্কার ইন ট্যানারি, ট্যানারিতে যারা চাকরি করে তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে, বিশেষ করে অবশ্যই টিটেনাসের ভ্যাকসিনটা দিতেই হবে। ফর measures against dusty trade, regular environmental monitoring, general and local exhaust ventilation, personal protective equipment, health education and medical measure like pre-placement examination, periodic health checkup, etc. আর একটা হলো legislation। এটাও আমরা এই অফেন্সিভ ট্রেডের প্রিভেন্টিভ মেজার্স। আরেকটা জিনিস আমাদের মাঝে মাঝে রিটেনে আসে, সেটা হলো এই যে আমাদের স্লটার হাউস গুলো আছে, যে কসাইখানা যেটা আছে সেটার ক্রাইটেরিয়া আসলে কেমন হবে। It should be situated on a high land outside of the town and away from human habitation। তাহলে এটা কি করতে হবে, অবশ্যই একটু উঁচু জায়গাতে করতে হবে, এবং টাউনের বাইরে যেখানে মানুষজন থাকছে না, বসতি নেই, তার বাইরে করতে হবে। আর এটার যে ফ্লোর থাকবে, সেই স্লটার হাউসের ফ্লোর অবশ্যই সিমেন্ট দিয়ে করতে হবে, এবং এটা একটা স্লপিং থাকবে। স্লপিং কেন থাকবে, পানিটা যেন তাড়াতাড়ি ড্রেনেজ হতে পারে। The floor should be cemented, having proper slope, and it should have good drainage system. It should have a high boundary wall. Provision should exist for proper disposal of skin, bones, intestine, blood, etc. And water supply should be adequate. এই জিনিসগুলো অবশ্যই একটা স্লটার হাউসের তার ক্রাইটেরিয়া এগুলো থাকতে হবে। গভর্নমেন্ট কিন্তু ম্যাক্সিমাম বাজারে একটা করে স্লটার হাউস কিন্তু আলাদা করে করে দেয়, এই প্রত্যেকটা জিনিস ওখানে কিন্তু আছে। মোটামুটি এই ছিল আমাদের অকুপেশনাল হেলথ। আসলে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু করতে পারো আমাকে।
আর আমি তো আগেই বলেছি যে এই চ্যাপ্টার থেকে সব সময় আমাদের কিছু না কিছু কোশ্চেন থাকছে, রিটেনে কোশ্চেন থাকবে। আর ঢাকা, যেহেতু ঢাকাতে যারা আছো, ঢাকার আশেপাশে যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বেশি, এই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আমাদের ভাইবা কোশ্চেন গুলো অনেক বেশি আসে। দেখা যায় যে মোটামুটি টিচাররা কিন্তু আমাদের এই ভাইবা কোশ্চেন কিন্তু অকুপেশনাল হেলথ থেকে জিজ্ঞেস করে, বিশেষ করে গার্মেন্টস এরটা তো জিজ্ঞেস করে, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের আশেপাশে অনেক বেশি। কেউ কমেন্টে কোশ্চেন করলে পরে ম্যাম আনসারের ইয়া করে দিলেই হবে। আজকে মেবি শেষ। আচ্ছা, আজকে আমরা শেষ করব। তারপরেও 3টা ক্লাস ছিল, আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। এবং যেহেতু আমাদের পরীক্ষা যে কোনো সময়ই হতে পারে, আমরা সেভাবে নিজেরা একটু প্রস্তুতি নিই, সেভাবে একটু পড়ি। আর যখনই যে ক্লাসটা হয় সেভাবে যদি তোমরা সঙ্গে সঙ্গে একটু পড়ে ফেলো, তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে আশা করি। এন্ড থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর হিয়ারিং। থ্যাংক থ্যাংক ইউ ইউ, ম্যাম। থ্যাংক ইউ এক্সিস মেডিকেল টিমকে, বিশেষ করে আমাদের টেকনিক্যাল টিমকে টাইমলি সবকিছু করার জন্য, আমাদেরকে ইনস্ট্রাকশন ঠিকঠাক মতো দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।